বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি, মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন দু দলের নেতারা। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো। নিজের ভুল যদি নিজে না ধরতে পারি, অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। প্রশাসন দোষমুক্ত করার হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের। তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান, রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত। ডেঙ্গু আতঙ্কে আরেক দুশ্চিন্তা চিকুনগুনিয়া। শনাক্ত না হয় জানা যাচ্ছে না প্রকৃত সংখ্যা, সচেতন হওয়ার তাগিদ। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। দাম কম থাকার দাবি মিল মালিকদের। এবং মালদ্বীপের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নি পরীক্ষা। প্রথম ম্যাচের হতাশা ভুলতে চান ক্যাপ্টেনরা। বছরের শেষ ম্যাচ রাঙানোর লক্ষ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। দেশের রাজনীতিতে ২৫ বছরের মিত্রতা বিএনপি ও জামায়াতের মধ্যে। বিরোধী দলের রাজপথের আন্দোলন থেকে শুরু করে জোটবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন, বলা চলে সব ক্ষেত্রেই মতানৈক্য ছিল দল দুটি। তবে ৫ অগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানের সম্পর্কে ফাটলের বার্তা মেলে। তবে এই মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন নেতারা। আর বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক নষ্ট করবে না বিএনপি জামায়াত। শাহেদুজ্জামান সাকিবের বিশেষ রিপোর্ট। ৫ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় আওয়ামী লীগ হারিয়েছে সামনে আসার নৈতিক অবস্থানও। এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে খানিকটা বিপরীতমুখী অবস্থানে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি জামাত। বিভিন্ন সময়ে দুদলের শীর্ষ নেতাদের বক্তব্যে প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে। আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি ও জামায়াতের বিপরীতমুখী অবস্থান দুদলের বিরোধকে আরো স্পষ্ট করেছে। দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। তবে নেতারা বলছেন, বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন তারা। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। বিএনপিও যদি আমাদের কিছু সমালোচনা সঙ্গত কারণে করে, এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত। আমরাও যদি কোনো সঙ্গত পয়েন্টে তাদের দৃষ্টি আকর্ষণ করি, আশা করি তারাও সেই গুরুত্ব দেবেন। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো। নিজের ভুল যদি নিজে না ধরতে পারি, অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। রাজনীতির মাঠে দুটি দলের আলাদা লক্ষ্য উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় বলেও মনে করেন নেতারা। দুই দলের আদর্শ এক নয়, কিন্তু দেশের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আমরা অন্যদের সাথে কাজ করেছি। তাদের চলাচলের পথে বা যাতায়াতের পথে যে স্বাধীনতা, সেটাকে আমরা রুদ্ধ করতে চাইনি। এই জন্যই জামাত ইসলামী যে পথে এগুতে চায়, আমরা তাতে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি কোনোটাই এই মুহূর্তে প্রকাশ করার মতো কোনো অবস্থা হয়নি। আর বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক অটুট রাখবে বিএনপি জামাত। বিএনপিরও কিন্তু জামাতের প্রয়োজন, কারণ এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু কঠিন আন্দোলন যাবে না। তার একটা প্রেশার উপর রাখছে যে তোমরা নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করো, কারণ তাদের একটা ভয় আছে। কোন ভয়? ওই যে -2 একটা ভয়, এই ভয়টা আছে তাদের। ফলশ্রুতিতে জামাতকে অনেক দূরেও সরাতে চাচ্ছে না। জাতীয় স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে বিএনপি জামায়াত এক না থাকলে পতিত আওয়ামী লীগ সুযোগ নেবে বলে মনে করেন বিশ্লেষকরা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গুর ডামাডোলে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া। পরীক্ষায় বেশি টাকা, সব হাসপাতালে সুযোগ না থাকায় শনাক্ত হচ্ছে না এসব রোগী। তবে বিএসএমএমইউ সেরোটাইপ পরীক্ষায় মিলেছে চিকুনগুনিয়া পজিটিভ। একদিনের জ্বরে হাড়ে প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন আক্রান্তরা। দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়ছেন তারা। তবে পরীক্ষায় শনাক্ত না হয় অধিকাংশ রোগীকেই ভর্তি নিচ্ছে না হাসপাতালগুলো। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মহাখালীর টিএনটি কলোনির আইরিন মাহমুদ কুঁকড়ে গেছেন মাত্র 2 দিনের জ্বরে।
100-র উপরে ওভার করতেছে আর কি। তা বলতেছে যে গিরাগাড়ি অনেক ব্যথা, মানে গা তো ব্যথা, গলাটারও ব্যথা আছে। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ এলে ভর্তি না করেই ফেরত পাঠানো হয় তাকে। তবে প্রচণ্ড ব্যথায় হাঁটতে হচ্ছে অন্যের সাহায্য নিয়ে। একইভাবে জ্বরের সঙ্গে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত কড়াইল এলাকার এমদাদ সহ আরও অনেকেই। সবার NS1 টেস্টেই ডেঙ্গু নেগেটিভ। মাথা দানান ব্যথা, শরীরে দুঃখ হয়, কিন্তু কাইলান বুমে শরীর ব্যথা। হঠাৎ করে আপনার শরীরে ব্যথা আসছে, তারপরে জ্বর আসা পড়ছে। ডেঙ্গু পজিটিভ না হওয়ায় এসব রোগীকে চিকিৎসকরা ভর্তি রাখছেন না হাসপাতালে। উপসর্গ অনুসারে প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদের। ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াটা হচ্ছে কিন্তু আমাদের ওই যে RT-PCR করতে দিতে পারছি না আমরা, যেহেতু তার জন্য ওটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ রোগীটা খরচের ব্যাপার থাকে। তো হচ্ছে সেক্ষেত্রে CBCটা হচ্ছে একটু রিপিট করলে আমরা বুঝি যে এটা হয়তো ডেঙ্গু না, হয়তো আরেকটা ভাইরাল ফিভার বা চিকুনগুনিয়া হচ্ছে তার হয়েছে, এটা বোঝা যায়। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এই দুর্বিষহ ব্যথা আর কোন রোগেই বা আক্রান্ত তারা? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই BSMMU হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালের মতো একই উপসর্গ নিয়ে অপেক্ষায় রোগীরা। ভাইরোলজি বিভাগের সেরোটাইপ পরীক্ষায় চিকুনগুনিয়া পজিটিভ আসে তাদের। ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে নীরবে বাড়ছে চিকুনগুনিয়া। তবে এডিস মশাবাহিত এই রোগটি নিয়ে চিকিৎসকদের আরও সচেতন হবার তাগিদ বিশেষজ্ঞদের। তো এটা একটা আপনার নিশ্চিতকরণ পরীক্ষা, সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে বর্তমানে যে ডেঙ্গু আউটব্রেক চলছিল গত কয়েক মাস ধরে, সেটার সাথে এখন নতুনভাবে আমাদের মধ্যে চিকুনগুনিয়া সংক্রমণও আমাদের রোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিছু ওষুধে জ্বর কমলেও দীর্ঘমেয়াদে ব্যথা থাকে চিকুনগুনিয়ার, তৈরি হয় নানা জটিলতা। চিকুনগুনিয়া জ্বরে দেখা যাচ্ছে যে জ্বর প্রচণ্ড হয়, কিন্তু ব্যথাটা হয় গিরা ফুলে যায়, এবং র্যাশটা সাধারণত জ্বরের কারো সাথেই উঠে, কারো 1-2 দিন পরেই দেখা যাচ্ছে র্যাশ উঠে গেছে, এবং বেশ চুলকানি হয় কারো ক্ষেত্রে। অন্যান্য উপসর্গও আছে। ডেঙ্গিতে যেমন প্ল্যাটেলেট কাউন্ট খুব শার্প ফল করে, অনেক কমে, কিন্তু চিকুনগুনিয়ার পেশেন্টদের অত প্ল্যাটেলেট কমে না। RT-PCR পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়া নির্ণয় করা সম্ভব নয়। সহজে শনাক্ত করতে না পারায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মূর্তিমান আতঙ্ক সাইজুদ্দিন আহমেদ। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে জমি ও মার্কেট দখল, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। আওয়ামী লীগের সময়ও লিয়াজো করে চালিয়েছেন অপরাধের সাম্রাজ্য। সাইজুদ্দিন ও তার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকটি পরিবার। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর থানা এবং গাজীপুরের অস্থায়ী সেনা ক্যাম্পে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2004 সালে গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান স্বপন বক্সিকে হত্যা করে আলোচনায় আসেন সাইজুদ্দিন আহমেদ। পরে আওয়ামী লীগের সাথে আতাত করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। 2022 সালে বিএনপির কালিয়াকৈর পৌর শাখার যুগ্ম সম্পাদক হন সাইজুদ্দিন। বিএনপি নেতাকর্মীরা নিপীড়নের শিকার হলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে জমি ও ব্যবসা দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যান। 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। 6 আগস্ট চন্দ্রা সাহেবপাড়া এলাকায় তার নেতৃত্বে হামলা ও ব্যাপক ভাঙচুর হয়। ভুক্তভোগী জনির পরিবার 2 মাসেরও বেশি সময় বাড়ি ছাড়া। আমার বাসায় ভাঙচুর চালানো হয়। আমার বাসা থেকে টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে যাবতীয় স্বর্ণগণ্য যা আছে আমার বাসা থেকে লুটপাট করে, আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এরকম হুমকি প্রদান করে আমাকে। শফিপুর বাজারের আব্দুল কাদের সহ আরো 4 ব্যবসায়ী সাইজুদ্দিনের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ তুলেছেন। আনসার একাডেমির পাশে 32% জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন সাইজুদ্দিন, যার মূল্য প্রায় 4 কোটি টাকা। খালেক চৌধুরীকে হত্যার হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। এই অবস্থায় তারা ওই যে মার্কেটটা সম্পূর্ণ বেআইনিভাবে এবং সন্ত্রাসী কায়দায় এই মার্কেটটা দখল করে নেয়। সাইজুদ্দিনের অপকর্মে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপি নেতা ডাক্তার মাজহারুল আলম। বিএনপি আকাশ পরিমাণ উচ্চতার একটা দল, এদের বিচ্ছিন্ন কতিপয় লোকের জন্য যদি কোনো বিএনপির এই সমস্ত দুর্নাম করতে চায়, আমাদের হাইকমান্ড সরাসরি সে সমস্ত ব্যাপারে অ্যাকশন নিতেছেন এবং
অভিযোগের বিষয়ে জানতে সাইজুদ্দিন আহমেদের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। টেলিফোনে বলেন কোর্টে গিয়ে খোঁজ নেন, স্পটে গিয়ে দেখেন। পরে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলেন তিনি। তারা বাড়ি ছাড়া করছেন, বনের জমি দখল করছেন, এরকম অভিযোগ আসছে আর কি। বনে যায় জিজ্ঞেস করেন, ফরেস্ট অফিসে জিজ্ঞেস করেন ভাই, ওরা আপনার আদালতে যে খবর নেন। আলিম ভাই আপনাদেরকে কালকে একটু খুঁজছিল, বুঝতে পারছেন? আমরা তো আপনাদের ট্রেস করতে পারতেছিলাম না। আপনার নিজের বক্তব্যটা বলেন। আমি তো বললামই, ওইখানে বক্তব্য শুনেন, আমার বক্তব্য আমি বলছি, আমার যেটা বক্তব্য ভাই। সাইজুদ্দিনের অপকর্ম বন্ধে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে নিহত হয়েছে আরেক কিশোর। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এলাকাবাসী। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। আমি এরকম বিচার না পাই তাহলে হইতেই থাকবো, এগুলা হইতেই থাকবো। মা বোনের হাজারিতে ভারী, নগরীর হাজারীবাগের 10 নং গলির এ বাড়ি। এইসব দুই একটা যদি মহিলা বাইরে তো। পরিবারের ছোট সন্তান 17 বছর বয়সী শান্তকে হারিয়ে স্বজনদের হৃদয় বিদারক এ কান্না। হাজার হাজার মানুষ থাকে, কিছু মানুষ কি এই শিশু বাচ্চার জন্য বাড়িতে পারতো না? বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীবাগের নতুন রাস্তার চাঁদপুর গলির গিয়াসুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শুকুর তার আরও 2 কিশোর সহযোগী মিলে সাইকেল চুরির ঘটনা দেখে ফেলায় শান্তর বুকের বাপাশে ছুরিকাঘাত করে। আমরা ঢোকার পরে ওরা গেট লাগা দেওয়ার পরেই আমাদেরকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। পরে আমরা বাঁচাইতে, মানে আমার বন্ধু যাকে মেরা ফেলছে ওকে বাঁচাইতে গেছি, পরে আমাকে ওই যে আহত করছে আর কি। চাক্কু নিয়ে ওই আমার বন্ধুকে একটা পার দিল, এখানে পার দিল যে আমার বন্ধুর ফুসফুসে, জানা মতো ফুসফুসে খোঁচা লাগছে, তার জন্য আমার বন্ধু মারা গেছে। এই সময় ছেলেহারা বাবা মা শান্তর হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন। সবার সামনেই তো মারা হয়েছে, অনেকের সামনেই তো মারা হয়েছে, অনেকেই তো দেখছে মারতে। আমরা তো এখানে ছিলাম না, বাড়ি চাই না, কিছু চাই না, আর আমার ছেলেরা দিতে পারবে না। আমি অবশ্যই ওনাদের ফাঁসি চাই, যে করছে, আমি কারোরে মাফ করতে চাই। আমার ছেলেরা যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই। এদিকে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সার্বিকভাবে অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সেনা অভিযান চান এলাকাবাসী। পুলিশ প্রশাসন আইসা চেক করুক, একটা আইডি কার্ড দেখাইতে পারবে না, বাড়িওয়ালাও দেখাইতে পারবে না যে তার কাছে কোন আইডি কার্ডের ফটোকপি আছে। সেনাবাহিনী আসুক, আইসা তারা দেখুক। ওই জায়গাটা খুব নিরিবিলি এলাকা, ওইখানে মানুষের খালি আমার না আর আমার ভাইয়েরও না, আর অনেক মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে, যাতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী আপনারা যাতে এইটার অ্যাকশনে যান। হাজারীবাগ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার জিসানুল হক। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে কমেনি অস্থিরতা। নেই সরকারের চাল আমদানির ওপর শুল্ক ছাড়ের প্রভাবও, বরং চালের দাম কমার বদলে প্রকারভেদে মিল গেটে বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমাকে মিল মালিকদের কারসাজি বলছেন ভোক্তারা। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান দিতাসের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও স্বস্তি ফেরেনি কুষ্টিয়ার চালের বাজারে। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে চালের দাম কমলেও এবছর তা একেবারেই ব্যতিক্রম। প্রকারভেদে কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির ওপর সরকারের শুল্ক ছাড়ের 1 মাস পেরিয়ে গেলেও তারও কোনো প্রভাব পড়েনি বাজারে। কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে। কাজললতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন মিলগেট থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে। আমদানিকৃত চাল বাজারে না আসলে কমবে না চালের দাম। সরকার যদি ভারত বা অন্য দেশ থেকে চাউল যদি এই মুহূর্তে আমদানি না করে, চাউলের দাম কোনো রকমই কমার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। ধানের দাম বেশি হওয়ার কারণে মিলারই চালের দামটা, পুরাতন ধানের চালটা কমাচ্ছে না, যার ফলে মার্কেটেও কমছে না। এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। সাধারণ মানুষ আমরা কিনতেই পারছি না,
খুব কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে দাবি এই সিন্ডিকেটটা ভাঙুক। নতুন ধান উঠছে তাও তো সম্ভব হয় না কোনার, এখন মনিটর করছে বাজার ঠিক আছে, ওনারা বাজারে গেলে পরে আবার সে একই রকম সিন্ডিকেট শুরু হয়ে যায়। তবে মিল মালিকদের দাবি ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম, ধানের দাম কমলেই আরও কমবে চালের দাম। আমরা এখন বেচতেছি ধরেন আপনার 68 টাকা কেজি 1 নম্বরটা, 2 নম্বরটা বেচতেছি আমরা 64 টাকা কেজি। আমাদের যেটা সিঁড়িভাগ আছে সেটা আমরা 64 টাকা কেজি বিক্রি করতেছি। চালে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই, কোনো ব্যবসার কোনো মিলালার সাথে কোনো মিলালা যোগাযোগ করে চাল বিক্রিও করে না বা বাজার বাড়ান কমানো করে না। এটা ধানের বাজার বাড়তি কমের সাথেই বাজার নিয়ন্ত্রণ থাকে। চালের বাজারের এমন অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকরী ভূমিকা পালনের তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কুমিল্লায় এখনো চড়া সবজির বাজার, এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লার সবজির দাম না কমার কারণ কি বলছেন বিক্রেতারা? শিকা, আপনি যেটা বলছিলেন কুমিল্লায় আমরা দেখেছি আসলে সবজি বাজারে যে এরকম শীতি সবজি আসতে শুরু করলো, দাম কমতে আমরা সেরকম দেখিনি। প্রতি কেজি সবজি এখনো 70 থেকে 80 টাকা নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এই নিয়ে আসলে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে তারা আসলে বলছেন যে দেশ স্বাধীন হলো, বাজার কিন্তু এখন স্বাধীন হয়নি। কারণ হচ্ছে সবজি বাজারে যে অবস্থা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসলে নেই। আমরা জানিয়ে রাখি প্রতি কেজি যেখানে আপনার যে মূলা দেখতে পাচ্ছেন, একালি মূলা যেখানে 60 টাকা বিক্রি হয়, একটা লাউ যেখানে 70 থেকে 80 টাকা বিক্রি হয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে কইরা করলা 80 টাকা 90 টাকা কেজি। দ্বিতীয়ত একটা বিষয় জানা রাখি, কুমিল্লা বাজার পরিস্থিতি ঘুরে আমরা দেখেছি যে প্রতিটি বাজারে আসলে সিন্ডিকেটের যে একটা থাবা, সে থাবা কিন্তু রয়ে গেছে। সিন্ডিকেটের থাবা আসলে ভাঙতে পারছে না। আমি যদি একটু কথা বলতে চাই, আপু আপনি সবজি কিনলেন, আসলে সবজির দাম কেমন? এখন তো একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ক্ষমতার মধ্যে আছে আপনার? এখন যারা এফোর্ড করতে পারবে ওরা কিনতে পারবে, আর যারা সাধারণ মধ্যবিত্ত যারা আছে ওদের জন্য হয়তো একটু বেশি হয়ে যাবে আর কি। যেটা বলছিলেন বাজার মনিটরিং এর যথেষ্ট অভাব রয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও বলছেন যে বাজার মনিটরিং বৃদ্ধি করার প্রয়োজন, আসলে সেইভাবে আমরা দেখতে পাইনি বাজারে। তবে একটা জানি কুমিল্লা প্রতিটি বাজার আমরা দেখেছি যেখানে ফুলকপি আমরা দেখতে পাচ্ছি শীতের সবজি এসেছে 70-80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেদিক থেকে যদি বলি যে আপনার বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। কুমিল্লা প্রতিটি বাজারে একটা জিনিস চিত্র আমরা দেখেছি, প্রতিটি বাজারে একটা সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের বাইরে আসলে কেউ বিক্রি করছে না, সব দোকানে একই দাম বিক্রি হচ্ছে। তবে যেখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আলু, সেই আলু বিক্রি হচ্ছে কুমিল্লা বাজারে প্রকার বাজার 70 থেকে 75 টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে আসলে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম। আমরা এই বিষয়ে কথা বলতে চেষ্টা করছি, তারা বলছেন আলু এখন যে ফলন কম তাই নাকি দাম বৃদ্ধি পেয়েছে। তবে আমি একটু জানি রাখি কুমিল্লা প্রতিটি বাজারে দেখছি আলুর পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে এবং সেই আলুর দাম 70 টাকাতে বস্তায় বিক্রি হচ্ছে। মানুষ বলছে যে আমরা যেখানে আলু খাওয়ার মতো আমাদের কোনো উপক্রম নেই, সাধারণ নিম্নবিত্ত মানুষ তারা বলছে বড় রয়েছে বড়ই বিপাকে। তবে একেবারে জানা কুমিল্লা প্রতিটি বাজার পরিস্থিতি যদি বলতে চাই, তারা বলছেন যে আলুর দামটা বৃদ্ধি, ভাই আলুর দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ বৃদ্ধি পাওয়া ভাই আলুটা একটু সংকট আছে আর কি, আর নতুন আলু আসতেছে না, সেই কারণে দামটা বাড়ছে আর কি। নতুন আলু আসলে দামটা কমে যাবে। এটা বলছিলেন কুমিল্লা বাজার পরিস্থিতি ঘুরে দেখেছি আমরা, আসলে বাজার মনিটরিং অভাব রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ বলছেন এটা নিয়ে আসলে পরিকল্পনা করে সরকারকে এই বিষয়টা একটু চিন্তা করতে হবে যে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। বে অফ বেঙ্গল কনভারসেশন 2024-এ হোটেল সোনারগাঁয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে। To open this year's Bay of Bengal conversation, I'm deeply grateful to the Center for Governance Studies for hosting this gathering, particularly at this time when ideas and dreams can take root and grow into real solutions. This convention is more than just a meeting of minds. It's a testament to our shared resilience. Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It's the work of millions of voices
voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. And complexities, whether it is economic disparity, social injustice, or the threat of climate change, we face issues that are overwhelming. And yet, in Bangladesh, we know something about resilience, about facing adversities and creating opportunities from them. It's a lesson I personally learned decades ago, working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences that taught me that every problem has a solution, maybe more than one solution, if we have the patience to pull it out from the problem itself. We know what it is like to be pushed away and punished severely for no fault of yours, to face forces far bigger than ourselves. But we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. This convention is about exactly that, the power of unity, the strength of shared purpose. Our region is on the front lines of climate change. Every year, our coastal communities face rising waters and shifting weather patterns that impact lives, homes, and livelihoods. This crisis is not something that can be put off for another day. It is something that requires our immediate and united action. At the same time, we are a region of immense potential. Ours is a country of youth. Out of 171 million people, half the population is under the age of 27 years. What a great force. This makes the country very powerful in creativity. Our youth have the power to lead the world in sustainable development, to create. বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিয়ন্ত্রণে আসেনি খুলনার ডেঙ্গু পরিস্থিতি। গেল 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 40 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, খুলনায় ডেঙ্গুর প্রকোপের কারণ কি, আর সেই সঙ্গে মশা নিধনে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? খুলনায় কিন্তু শীতের প্রভাব আসলে পড়া শুরু করলেও ডেঙ্গু কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সাধারণত শীতের সময় কিন্তু ডেঙ্গুর যেই চাপটা বা ডেঙ্গুর যে প্রভাবটা এটা কিন্তু আসলে কম থাকে, কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যে শীতের প্রভাব পড়লেও ডেঙ্গু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় খুলনায় 56 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর ভিতরে সব থেকে বেশি খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় কিন্তু প্রায় 41 জন রোগী ভর্তি হয়েছে। পাশাপাশি মেহেরপুর জেলায় এবং সাতক্ষীরা জেলাও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তুলনামূলকভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য জেলাগুলোতে কিন্তু ডেঙ্গু রোগের আক্রান্ত কিছুটা হলেও কমেছে। আমি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে চলতি বছর কিন্তু খুলনা বিভাগে প্রায় 7,000-এরও বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এবং এই পর্যন্ত মারা গিয়েছে প্রায় 21 জন রোগী। সর্বশেষ যে সংবাদ আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10টি জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু 400-রও বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত
হয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা কথা বলেছি সিভিল সার্জন অফিসে, তারা যেটা জানিয়েছে যে শীতের ভিতরেও কিন্তু এই যে ডেঙ্গু প্রভাব, এটার মূল কারণ হচ্ছে যে পানি কিন্তু আসলে জমে আছে। পানি যদি আসলে শহরের বিভিন্ন জায়গায় এভাবে জমে থাকে তাহলে কিন্তু ডেঙ্গু সহজে নিয়ন্ত্রণ হবে না। এই বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তারা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এবং অলিতে গলিতে ড্রেন পরিষ্কার সহ লার্ভা নিধনের জন্য তারা নানা ধরনের কীটনাশক প্রয়োগ করছে, কিন্তু তারপরেও ডেঙ্গু আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না। তবে সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন দুজনের পক্ষ থেকে কিন্তু একটি কথা বলা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতা বৃদ্ধি হলেই কিন্তু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। তো খুলনা থেকে ডেঙ্গু নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।